আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিশ্বখ্যাত ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির একটি বই, ইন্টারভিউ উইথ হিস্টরি। বইটিতে বিভিন্ন দেশের আলোচিত এবং সমালোচিত কয়েকজন বিশ্ব নেতাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আজকের এই পর্বে থাকছে লিবিয়ার বিপ্লবী রাজনীতিবিদ মুয়াম্মার গাদ্দাফির একটি সাক্ষাৎকার। লিবিয়ান বিপ্লবী রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত মুয়াম্মার মোহাম্মদ আবু মিনার গাদ্দাফি 1942 সালে 7 জুন জন্মগ্রহণ করেন এবং 43 বছর পর্যন্ত একচ্ছত্রভাবে লিবিয়ার শাসন পরিচালনার পর 2011 সালের 20 অক্টোবর বিদ্রোহীরা তাকে নির্মমভাবে হত্যা করে। এক দরিদ্র বেদুইন পরিবারে জন্মগ্রহণকারী গাদ্দাফি স্কুলে পড়ার সময় আরব জাতীয়তাবাদী আন্দোলনে যুক্ত হন এবং পরে বেনগাজিতে রয়্যাল মিলিটারি একাডেমিতে ভর্তি হওয়ার পর সেখানে একটি বিপ্লবী সেল প্রতিষ্ঠা করেন, যেটি 1969 সালের পাশ্চাত্য সমর্থিত সেনসুই সম্রাট প্রথম ইদ্রিসকে উৎখাত করে গাদ্দাফি 1969 থেকে 1977 সাল পর্যন্ত লিবিয়ান আরব রিপাবলিকের চেয়ারম্যান হিসেবে এবং 1977 থেকে 2011 সাল পর্যন্ত গ্রেট সোশ্যালিস্ট পিপলস লিবিয়ান আরব জামাহিরিয়ার ভ্রাতৃসুলভ নেতা হিসেবে লিবিয়া শাসন করেন। 1970 সালে তিনি লিবিয়ায় বসবাসকারী সকল ইতালীয় নাগরিকদের বহিষ্কারাদেশ এবং ইতালীয় মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। ওই দিনকে প্রতিশোধ দিবস নামে জাতীয় ছুটির দিন হিসেবে তালিকাভুক্ত করা হয়। প্রাথমিকভাবে তিনি আরব জাতীয়তাবাদ ও আরব সোশ্যালিজমের আদর্শে অনুরাগী থাকলেও পরবর্তীতে তার নিজস্ব তৃতীয় আন্তর্জাতিক তত্ত্ব অনুযায়ী দেশ পরিচালনা করেন। 80 দশকের শেষ দিক থেকে তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসীদের আশ্রয়, প্রশিক্ষণ এবং অর্থ ও অস্ত্র সহায়তা দানের অভিযোগ ওঠে এবং স্কটল্যান্ডে লকারবি বোমা হামলায় দায় চাপানো হয় লিবিয়ার ওপর। বিশ্বে লিবিয়া প্রায় একঘরে হয়ে পড়ে। 1986 সালে যুক্তরাষ্ট্র লিবিয়ায় বোমা হামলা চালায়। জাতিসংঘ লিবিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। 2011 সালের আরব বসন্ত আন্দোলনের সময় লিবিয়ার বিভিন্ন এলাকায় সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং বেকারত্ব বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি এক পর্যায়ে গৃহযুদ্ধের মোড় নেয় এবং গাদ্দাফি বিরোধী ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের সমর্থনে ন্যাটো সামরিক হস্তক্ষেপ করে। গাদ্দাফি রাজধানী ত্রিপোলি থেকে পশ্চাৎপসরণ করে সিরতে সিটির দিকে যাওয়ার সময় কাউন্সিলপন্থী সৈন্যদের হাতে ধরা পড়েন এবং ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়। 1979 সালের 23 নভেম্বর তেহরানে আমেরিকান দূতাবাস কর্মীদের পণবন্দি হিসেবে আটক করার 19 দিন পর ওরিয়ানা ফাল্লাচি তখন লিবিয়ার বিপ্লবী নেতা কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির সাক্ষাৎকার গ্রহণ করেন 2 দিন ধরে। এই সংকটকে কেন্দ্র করে আরব বিশ্বের উদ্দেশ্যে জানতে তিনি তার প্রশ্নবাণ নিক্ষেপ করেন গাদ্দাফির প্রতি। গাদ্দাফির বয়স তখন 38 বছর। 1969 সালের 1 সেপ্টেম্বর তিনি লিবিয়ার ক্ষমতাসীন বাদশাহ অপসারণ করে ক্ষমতা দখল করেন। ভূমধ্য সাগরীয় উপকূলের এই দেশটির জনসংখ্যা ছিল তখন 25 লাখ এবং দেশটির আয়তন টেক্সাসের আয়তনের 3 গুণ এবং তেল থেকে অর্জিত রাজস্বের পরিমাণ ছিল $16 বিলিয়ন। গাদ্দাফি তার দেশের জনগণকে তার রাজনৈতিক তত্ত্ব গ্রিন বুক পাঠে উদ্বুদ্ধ করেন। তিনি তার সরকার পদ্ধতির নাম দেন জামাহিরিয়া, অর্থাৎ জনগণের শাসন। গাদ্দাফি ইসলামে নিষ্ঠাবান এবং ফিলিস্তিনের একনিষ্ঠ সমর্থক। প্রধানত সোভিয়েত ইউনিয়নের অস্ত্রে তিনি এক বিশাল অস্ত্র ভাণ্ডার গড়ে তোলেন। তিনি নিজেকে অত্যন্ত ধূর্ত ও কুশলী বলে বিবেচনা করতেন। ইসরায়েলিরা যখন সিনাইয়ের মরুভূমিতে একটি লিবীয় বাণিজ্যিক বিমান ভূপাতিত করে, তখন লিবিয়ার সমুদ্র সীমায় অবস্থিত মিশরের এক সাবমেরিনকে আদেশ দেন কুইন এলিজাবেথ II নামে একটি যাত্রীবাহী জাহাজ ডুবিয়ে দিতে, যে জাহাজে ইসরায়েলি ইহুদিরা ভ্রমণ করছিল। মিশরীয় কর্মকর্তারা এ আদেশ অগ্রাহ্য করেন। আরেকবার তিনি সরকারি অফিসে সকল টেবিল সরিয়ে দেওয়ার নির্দেশ দেন, কারণ তিনি মনে করতেন যে সরকারি কর্মচারীরা কফি পানে অনেক বেশি সময় ব্যয় করছেন। ফাল্লাচি এই সাক্ষাৎকার গ্রহণ করেন ত্রিপোলিতে গাদ্দাফির দফতর কমপ্লেক্সে।
তিনি তার প্রশ্ন করেন ইংরেজিতে এবং তা আরবিতে তর্জমা করে দেন একজন দোভাষী, যদিও গাদ্দাফি প্রায়ই ইংরেজিতে উত্তর দিচ্ছিলেন দোভাষীর সহায়তা ছাড়াই। গাদ্দাফি: আমার কাছে খারাপ খবর আছে। ইউরোপে, বিশেষ করে জার্মানি, গ্রিস ও তুরস্কে বিদ্যমান আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে ক্ষোভ বিরাজ করছে। আমেরিকানরা প্যারাট্রুপার, সাজোয়া যান, মিসাইল, গ্যাস, নিউট্রন বোমা এবং এ ধরনের আরও সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে। হ্যাঁ, প্রচণ্ড ক্ষোভ, পরিস্থিতি গুরুতর। এটি প্রকৃতপক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এই সংকটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে আমাদেরকে যে কোনো প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে। আমি ইরানিদের পীড়াপিড়ি করছি আমেরিকান পণবন্দীদের মুক্তি দিতে। ত্রিপোলিতে ইরানিদের একটি ইরানি প্রতিনিধি দল এসে পৌঁছেছে। এই প্রতিনিধি দলে খোমেনির ঘনিষ্ঠ লোকজন আছেন, যাদের কথা খোমেনি শোনেন। আমি তাদের মাধ্যমে পণবন্দীদের ছেড়ে দেওয়ার জন্য ইমাম খোমেনির কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠাবো। পুরো ব্যাপারটাই বিপজ্জনক মোড় নিচ্ছে। শুধু আমেরিকা ও ইরানের ব্যাপার নয়, বরং আরও ব্যাপক ভিত্তিতে। ইরানের কিছু ঘটলে আমরা অবশ্যই নিরপেক্ষ থাকব। ইরানিরা আমাদের ভাই। আমরা ছোট দেশগুলো আমেরিকার বিরুদ্ধে বিশাল এক শক্তি গড়ে তুলতে পারি। ফাল্লাচি: আমার কাছেও খারাপ খবর আছে কর্নেল। পাকিস্তানে আমেরিকান দূতাবাসে হামলা চালিয়ে তছনছ করা হয়েছে, আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে এবং 6 জন লোক নিহত হয়েছে। ভারত, বাংলাদেশ ও তুরস্কে আমেরিকান দূতাবাসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং ইরানে আমেরিকান দূতাবাসে মাইন স্থাপন করা হয়েছে। গাদ্দাফি হাসলেন। আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক বিপ্লব? ফাল্লাচি: কর্নেল, আমার কাছে এটি অনেকটা আন্তর্জাতিক প্ররোচনা ও উস্কানির মতো এবং বেশ সুসংগঠিত। গাদ্দাফি: আমি আন্তর্জাতিক বিপ্লব বলছি। এসব ঘটনা ঘটছে কারণ মানুষ আমেরিকাকে ঘৃণা করে। আমেরিকার প্রতি ঘৃণার বিস্ফোরণ ঘটে চলেছে। প্রত্যেকে আমেরিকাকে ঘৃণা করে, প্রত্যেকে, শুধু মুসলিম দেশগুলোই নয়, কারণ প্রত্যেকেই আমেরিকা কর্তৃক নিপীড়িত হচ্ছে অথবা নিপীড়িত হয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে এখন হোক বা পরে হোক বিদ্রোহ হবেই। এমনকি যে দেশগুলো মুসলিম অধ্যুষিত নয়, তারাও বিদ্রোহ করবে। ফাল্লাচি: তেহরানে যেসব ছাত্র আমেরিকান দূতাবাস কর্মীদের পণবন্দি করেছে ও চোখ বেঁধে রেখেছে, তারা বলেছে যে শাহের মৃত্যু হলেও এবং তিনি যদি আত্মসমর্পণও করেন, তাহলেও তারা পণবন্দীদের বিচার করবে। এটা আপনার কাছে প্ররোচনামূলক বলে মনে হয় না? গাদ্দাফি: না, বরং আমার সন্দেহ হয় যে শাহের ক্ষেত্রেও ইতিবাচক কিছু ঘটলে সেখানে বিচার হবে। যাই হোক, আপনাকে বুঝতে হবে যে বিপ্লবের সময় এ ধরনের ঘটনা ঘটে থাকে। বিপ্লব অনেক সময় বিশৃঙ্খলায় ঘটে। ইরানের তো কোনো সরকারই ছিল না। সরকারের নিয়ন্ত্রণহীনতার কারণে ছাত্ররা যা খুশি তাই করতে পেরেছে এবং এর অর্থ হচ্ছে দূতাবাসের ঘটনাকে কিছুতেই স্বাভাবিক বলা যায় না। এটি দুটি রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের কারণে ঘটেনি। প্রচলিত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যেও এটাকে ফেলা যায় না, কিন্তু ঘটনাটি ঘটানো হয়েছে সনাতন পদ্ধতিতে। আমি যদি আমেরিকানদের স্থলে হতাম, তাহলে আমি আমেরিকানদের মতো প্রতিক্রিয়া দেখাতাম না। যে পরিস্থিতির মধ্যে ঘটনাটি ঘটেছে এবং এখনও ঘটছে, আমি সামগ্রিক বিষয়টিকে বিবেচনায় রাখতাম। আমি স্মরণ করতাম পুরো বিষয় সূচিত হওয়ার আগে ইরানে আমেরিকান পলিসি কী ছিল। ফাল্লাচি: এটা সত্য নয় যে ছাত্ররা পুরোপুরি তাদের নিজেদের সিদ্ধান্তে কাজ করছে, কারণ এক ধরনের সরকার ইরানে আছে, খোমেনি আছে, যিনি তার একটি মাত্র শব্দ উচ্চারণ করেই এই নাটকের অবসান ঘটাতে পারেন, কিন্তু তার পরিবর্তে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে মন্দ থেকে মন্দতর করছেন। তাছাড়া দূতাবাস দখল করার কোনো যৌক্তিকতা নেই। এটি আমেরিকান দূতাবাস বা সোভিয়েত, চীন, ইতালি বা লিবিয়া, যে কোনো দেশেরই দূতাবাস হোক না কেন, একটি দেশের দূতাবাসকে বিদেশে সেই দেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়, তাই নয় কি? আন্তর্জাতিক আইন বলে কিছু আছে বলে তো জানেন। গাদ্দাফি: আমি এ বক্তব্যের সাথে একমত নই, কারণ যখন কোনো দূতাবাস অথবা একটি দূতাবাসের সদস্যরা তাদের কার্যক্রমের বাইরে এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করে যা ওই দেশের জন্য ক্ষতিকর অথবা ওই দেশের সাথে সম্পর্কের জন্য হানিকর, সেখানে তেহরানের মতো প্রতিক্রিয়া ঘটতে পারে। দূতাবাসগুলো যদি
উল্লেখিত ধরনের কাজ করে, তাহলে তাদেরকে কূটনৈতিক ছাড় দেয়া যেতে পারে না। ফাল্লাচি: কর্নেল, এটি তো খোমেনি সোসাইটি, যিনি মনে করেন তেহরানে আমেরিকান দূতাবাস গুপ্তচর বৃত্তির কেন্দ্র। সেজন্য আমরা বিষয়গুলো স্পষ্ট করার জন্য ইরান ও লিবিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করতে পারি, যে সম্পর্ক নবায়ন করা হয়েছে ইরানি ছাত্ররা আমেরিকান দূতাবাস দখল করার জন্য। আমরা একথাও স্মরণ করতে পারি যে লিবিয়ার ছাত্ররা এ ব্যাপারে ইরানি ছাত্রদের সাথে তাদের সমর্থন ও সংহতি ঘোষণা করেছে। অতএব আমি যদি বলি যে ইরানে যা ঘটছে তাতে আপনার পূর্ণ সমর্থন রয়েছে। গাদ্দাফি: আমি ব্যক্তিগতভাবে মানুষকে অপহরণের বিরুদ্ধে, বিশেষ করে যারা কূটনৈতিক মিশনে কাজ করেন। দূতাবাসগুলো সাধারণভাবে যে দেশে দূতাবাস অবস্থিত সেই দেশের নিরাপত্তাধীনে থাকে, কিন্তু ইরানে যা ঘটছে তা সম্পূর্ণ ইরানিদের ব্যাপার, আর কোনো দেশের ব্যাপার নয়। আমি অত্যন্ত আনন্দিত যে ইরানে বিপ্লব সংঘটিত হয়েছে এবং বিপ্লব দুবার সফল হয়েছে। প্রথমত, শাহকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে এবং দ্বিতীয়ত আমেরিকানদের বহিষ্কার করা হয়েছে। আমি একথাও বলতে পারি যে ইরানের বিপ্লব দ্বারা আমার বিপ্লবী ভূমিকা আরও জোরদার হয়েছে। আমি আবারও বলতে চাই যে ইরানে যদি আমেরিকান আক্রমণের ঘটনা ঘটে, এমনকি বর্তমান ঘটনার বাইরেও কিছু ঘটলে, আমরা হাত গুটিয়ে বসে থাকব না। ফাল্লাচি: বর্তমান ঘটনা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? সব কিছু এই ঘটনার উপর নির্ভর করে। সব কিছু এই ঘটনার সাথেই শুরু হয়েছে। গাদ্দাফি: আমি আপনাকে বলেছি দূতাবাস কর্মীদের পণবন্দী হিসেবে নেয়ার উদ্দেশ্য আপনাকে বিশ্লেষণ করতে হবে। ফাল্লাচি: উদ্দেশ্য হচ্ছে ব্ল্যাকমেইল করা, যে ব্ল্যাকমেইলের শেকড় সন্ধানে আমেরিকা যে শাহকে সবসময় লজ্জাজনক নিরাপত্তা দিয়েছে তা আমাদেরকে ভাবতে হবে। অবশ্যই এটি ব্ল্যাকমেইল। খোমেনি তার শত্রু রেজা শাহ পাহলভিকে ফেরত ও তাকে মৃত্যুদণ্ড দিতে চান। কর্নেল, আমাকে বলুন, উগান্ডা যদি ইদি আমিনকে ফিরিয়ে দেওয়ার দাবি করে, আপনি কি করবেন? গাদ্দাফি: ইদি আমিন যদি এখানে থাকতেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার কথা ভাবতাম। যেহেতু তিনি এখানে নেই, অতএব এ তুলনা সামঞ্জস্যপূর্ণ নয়। ফাল্লাচি: ইদি আমিন এখানে আছেন কর্নেল। আমরা ভালোভাবে জানি ইদি আমিন এখানেই লুকিয়ে আছেন, আপনার অতিথি হিসেবে। ত্রিপোলির কাছে একটি পার্ক ও সুইমিং পুল সম্বলিত একটি ভিলায় তিনি বাস করেন। সেখানে তিনি তার অনেক স্ত্রীর মধ্যে 2 জন এবং অসংখ্য সন্তানের মধ্যে 10 জনকে নিয়ে বাস করেন। যে সাংবাদিক তার সাক্ষাৎকার গ্রহণ করেছিল, আপনি তাকে গ্রেফতার করেছিলেন শাস্তি হিসেবে। গাদ্দাফি: না, আমিন এখানে নেই। তিনি এখানে সফরে আসেন, ওই সাংবাদিক হয়তো তখন তার সাক্ষাৎকার নিয়েছিলেন। ফাল্লাচি: কি বলছেন? কোন সফর? এটিকে যদি আমরা সফর বলি তাহলে তো শাহ এখন আমেরিকা সফরে রয়েছেন। অতএব আমি আবার প্রশ্নটি করতে চাই, আমিন যদি এখানে সফরে থাকেন এবং উগান্ডা যদি তাকে ফিরিয়ে দিতে বলে, আপনি কি তাকে ফেরত দেবেন অথবা দেবেন না? গাদ্দাফি: আমি বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তির বিশ্বের যে কোনো দেশের রাজনৈতিক আশ্রয় চাওয়ার অধিকার রয়েছে। এটাও মানি যে ইরানিদের অধিকার রয়েছে শাহকে ফেরত দেওয়ার দাবি জানানোর। অন্যভাবে বলা যায়, আমি শাহের বিরুদ্ধে ইরানি বিপ্লবের পক্ষে এবং আমি আশা করি তিনি নিজেকে ইরানি জনগণের হাতে সমর্পণ করবেন। সেটিই তার প্রাপ্য। একই সাথে এটাও সত্য যে আমেরিকা অথবা অন্য যে কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার অধিকার তার রয়েছে। যাই হোক না কেন, আপনি যে কথা বলছেন তা সম্পূর্ণ ভিন্ন, যেহেতু আমি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। ফাল্লাচি: এ সম্পর্কে আমরা পরে কথা বলবো কর্নেল। এই পরিস্থিতির প্রেক্ষাপটে লিবিয়ার সাথে সম্পর্ক নিয়ে আমরা কথা বলতে পারি। তা হলো একটি বিশ্বযুদ্ধের সম্ভাবনা। আপনার এবং নন কমিউনিস্ট উত্তর ইয়েমেনের প্রেসিডেন্টের মধ্যে আজ রাতে কী আলোচনা হয়েছে যখন আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম? কমিউনিস্ট দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী এবং পলিটিক্যাল ব্যুরো চিফ লিবিয়া সফর করে যাওয়ার পরপরই উত্তর ইয়েমেনের প্রেসিডেন্টের সফরের অর্থ কী? গাদ্দাফি: উত্তর ইয়েমেনের প্রেসিডেন্ট এবং দক্ষিণ ইয়েমেনের প্রতিনিধিদের আমার সাথে সাক্ষাৎ করতে আসার মধ্যে বিশেষ কিছু নেই। উত্তর ইয়েমেনও একটি বিপ্লবী দেশ এবং দেশটি আমাদের পক্ষের। উত্তর ইয়েমেনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ফাল্লাচি: আচ্ছা, তাই? এবং সম্ভবত তারা ডলারকে বয়কট করা এবং আমেরিকায় তেল রফতানি বন্ধ করার বিষয়ে আলোচনা করেছেন। এটা কি সত্য যে
তেলের মূল্য ডলারে গ্রহণ করতে অস্বীকার করা সম্পর্কিত আরব দেশগুলোর প্রতি ইরানের আহ্বানে সাড়া দেওয়ার জন্য লিবিয়া প্রস্তুত? গাদ্দাফি: হ্যাঁ, যে আরব দেশগুলো তেল রফতানি করে এবং ওপেকের সদস্য দেশগুলো ডলারের বিকল্প হিসেবে অন্যান্য মূল্যবান মুদ্রায় তেলের মূল্য গ্রহণের বিষয়টি গুরুতরভাবে বিবেচনা করা হচ্ছে। ইরাক, ইরান, আলজেরিয়া ও লিবিয়া এ ব্যাপারে উপায় উদ্ভাবনে গবেষণা করছে। একইভাবে চিন্তা করছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ফাল্লাচি: এর মানে হচ্ছে লিবিয়া এবং ওই দেশগুলো অন্যান্য সিদ্ধান্তের ক্ষেত্রেও ইরানকেই অনুসরণ করছে, যেমন আমেরিকান ব্যাংকগুলো থেকে তাদের জমাকৃত অর্থ প্রত্যাহার করে নেয়া। গাদ্দাফি: হ্যাঁ, এই সিদ্ধান্তও নেওয়া হতে পারে। যেসব আরব দেশের অর্থ আমেরিকান ব্যাংকগুলোতে গচ্ছিত রয়েছে তারা বিষয়টি নিয়ে সমীক্ষা চালাচ্ছে। আমরা একটি যৌথ উদ্যোগ নেওয়ার লক্ষ্যে কাজ করছি। এখনই সময়। আমরা আমেরিকাকে যথেষ্ট সময় দিয়েছি আমাদেরকে শ্রদ্ধা করার জন্য, কিন্তু আমেরিকা আমাদেরকে মূর্খ ও আহাম্মক বানানোর কাজ অব্যাহত রেখেছে। ইসরায়েলকে রক্ষা করার মাধ্যমে আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে। আমরা হতাশ, বিপর্যস্ত। আমরা এখন আত্মরক্ষার জন্য কাজ করছি। ফাল্লাচি: এটা তো সবাই জানে যে আমেরিকান ব্যাংকগুলোতে লিবিয়ার প্রচুর অর্থ জমা আছে। ইরানের জমাকৃত অর্থের চেয়ে অনেক বেশি। আমেরিকান ব্যাংকগুলো যদি এই অর্থ আটকে দেয়, ইরানের অর্থ যেভাবে তারা আটকে দিয়েছে, তাহলে কি হবে? গাদ্দাফি: এটা করার কোনো অধিকার নেই তাদের। তারা এটা করতে পারে না। ফাল্লাচি: তারা পারে। আর আপনি যদি সেই অর্থ উত্তোলনের চেষ্টা করেন তাহলে তারা তা করবে। ইতোমধ্যে তারা বলেছে তারা এমনটিই করবে। গাদ্দাফি: সেক্ষেত্রে এটি হবে এক ধরনের আগ্রাসন, অন্যায়, অযৌক্তিক আগ্রাসন। এর ফলে আমেরিকান মর্যাদাকে আরও হীন দৃষ্টিতে দেখা হবে। আমেরিকার প্রতি ঘৃণা আরও বাড়বে। এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়াও হবে কঠোর। আমরা আমেরিকাকে গুরুতর বিপদের মধ্যে ফেলতে সক্ষম। ফাল্লাচি: আপনার তেল আমেরিকার কাছে বিক্রয় না করার মাধ্যমে যে দেশটি তার তেলের চাহিদার 10% আপনার দেশ থেকে আমদানি করে? গাদ্দাফি: হ্যাঁ, অবশ্যই। এটাও ঘটতে পারে এবং শেষ পর্যন্ত তাই ঘটবে। ফাল্লাচি: কী বলছেন? প্রত্যেকেই আপনার তেলের ভালো ক্রেতা। সম্ভবত আপনার ক্ষেত্রে ভালো ক্রেতা, যেহেতু তেল উত্তোলনের যন্ত্রপাতি পরিচালনার কাজটি করছে আমেরিকান টেকনিশিয়ানরা। গাদ্দাফি: আমি আপনাকে বলেছি যে এটা ঘটতে পারে এবং ঘটবে, যদি আমেরিকা আমাদেরকে সেদিকে ঠেলে দেয়। এটা পুরোপুরি নির্ভর করে আমেরিকার দৃষ্টিভঙ্গির ওপর, আমাদের প্রতি তার দৃষ্টিভঙ্গির ওপর, আরবদের প্রতি তার দৃষ্টিভঙ্গির ওপর, এবং শুধু ইরানের সাথে ঘটনার পরিপ্রেক্ষিতেই নয়, ইসরায়েলের সাথে সংঘাতের পরিপ্রেক্ষিতেও এটা ঘটতে পারে। আমরা আমেরিকাকে আমাদের পক্ষে থাকতে বলি না। আমরা আমেরিকার প্রতি আহ্বান জানাই নিরপেক্ষ থাকার জন্য। তারা যদি নিরপেক্ষ না থাকে তাহলে আমরা পাল্টা ব্যবস্থা হিসেবে সরবরাহ বন্ধ করা সহ সব ধরনের অর্থনৈতিক আঘাত হানব। ফাল্লাচি: কর্নেল, আপনি ভালোভাবে জানেন যে আমেরিকা ইসরায়েলকে সমর্থন দান অব্যাহত রাখবে এবং ইরান পরিস্থিতি নিয়ে আপনারা ভালোভাবে জানেন যে দূতাবাস কর্মীদের যদি মুক্তি না দেয়া হয়, তাদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয়, তাদেরকে যদি মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়, তাদের একজনকেও যদি হত্যা করা হয়, মাত্র একজনকেও, তাহলে কার্টার কিছু একটা করবেন। আপনি নিজেই বলেছেন আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে তৎপরতা চলছে এবং আমরা সবাই জানি আমেরিকান যুদ্ধজাহাজগুলো পারস্য উপসাগরের দিকে আসছে। গাদ্দাফি: তাহলে এটা স্পষ্ট আমরা রাজনৈতিক অস্ত্র হিসেবে তেল সরবরাহ করতে অস্বীকৃতি জানানোর দিকেই যাচ্ছি। আমাদের তেলকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সেই মুহূর্ত নিঃসন্দেহে উপস্থিত হয়েছে। আমরা ইতোমধ্যে সেই পথে আছি এবং তাদের কাছে তেল বিক্রি করতে আমরা অস্বীকার করব। ফাল্লাচি: কখন? এটি কি দিন, সপ্তাহ বা মাসের ব্যাপার? গাদ্দাফি: আমাদের পূর্ব নির্ধারিত কোনো দিন তারিখ নেই। এটা তেল উত্তোলনে নিয়োজিত টেকনিশিয়ান, অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং সর্বোপরি লিবীয় জনগণের উপর নির্ভর করে, যারা বিষয়টি নিয়ে কংগ্রেসে আলোচনা করেছেন। এই মুহূর্তে আমি শুধু বলতে পারি যে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। ফাল্লাচি: এবং ইউরোপীয় দেশগুলোর ওপরও এ তেল নিষেধাজ্ঞার প্রভাব পড়বে? গাদ্দাফি: এটি ইউরোপীয় দেশগুলোর ওপর নির্ভর করে। যারা আমাদেরকে সমর্থন করে আমরা তাদেরকে বন্ধুর মতো দেখব। যারা আমেরিকার পক্ষ নেবে তারা আমাদের শত্রু হিসেবে পরিগণিত হবে।
আমরা তাদের বন্ধু যারা আমাদেরকে ভালোবাসে, এবং আমরা তাদের শত্রু যারা আমাদেরকে ঘৃণা করে। যারা আমেরিকান সাম্রাজ্যবাদকে সহায়তা করে, আমরা তাদেরকে সহায়তা করব না। ফাল্লাচি, আপনি এমন একটি দেশের নাগরিক যে দেশ নিজেকে দাবি করে জোট নিরপেক্ষ, এবং জোট নিরপেক্ষ হওয়ার অর্থ হচ্ছে, অথবা হওয়া উচিত, বিশ্বের দুটি ব্লকের কোনোটিরই স্বার্থের পক্ষে কাজ না করা, কোনো সাম্রাজ্যবাদের পক্ষেই না। সেক্ষেত্রে আপনি সবসময় সোভিয়েত ইউনিয়নকে দোষ ত্রুটির ঊর্ধ্বে এবং কোনো অসৎ উদ্দেশ্য নেই বলে কেন উল্লেখ করেন? গাদ্দাফি, আমাকে আবারও বলতে দিন যে আমি আমার অভিজ্ঞতার আলোকে কোনো বিষয়কে বিচার বিশ্লেষণ করি। সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে আমার ধারণা নেতিবাচক নয়। লিবিয়ার ওপর যদি সোভিয়েত ইউনিয়নের যদি কোনো সাম্রাজ্যবাদী অভিলাষ বা দৃষ্টিভঙ্গি থাকত, তাহলে সোভিয়েত ইউনিয়নকে সাম্রাজ্যবাদী বলতাম, কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমাদের বন্ধু। ফাল্লাচি, তাই সোভিয়েত ইউনিয়ন তাদের নিয়মিত অস্ত্র সরবরাহ ছাড়াও আপনাকে 2500 ট্যাঙ্ক সরবরাহ করছে, অথচ আপনার দেশে জনসংখ্যা মাত্র 25 লক্ষ। এগুলো দিয়ে কী উদ্দেশ্য সাধন করা হবে তা স্পষ্ট নয়। বন্ধুত্বের এই প্রদর্শনটা কেমন? গাদ্দাফি, এই বন্ধুত্বের প্রদর্শন ও প্রকাশ সকল উপায়ে এবং বন্ধুত্ব শব্দটির প্রকৃত অর্থে। তদুপরি সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে আরবদের পক্ষে রয়েছে। এটিকে আমরা সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান হিসেবে বিবেচনা করি। ফাল্লাচি, তাহলে আপনি বলতে চান যে সাম্রাজ্যবাদ শুধু এক পক্ষে বিরাজ করছে, আর সেটি হলো আমেরিকান পক্ষ? গাদ্দাফি, আমি জানি বিশ্বে বড় দুটি শক্তি আছে, একটি নয়, এবং এই দুটির মধ্যে অনেক প্রতিযোগিতা চলছে। আমি এটাও জানি যে সোভিয়েত ইউনিয়ন আমাদের বন্ধু। ফাল্লাচি, আমার মনে হচ্ছে এই পর্যায়ে আপনাকে প্রশ্ন করাটা অবান্তর বা হালকা মনে হবে যে একটি বিশ্বযুদ্ধ শুরু হলে আপনি কোন পক্ষে থাকবেন। গাদ্দাফি, আমি আরব জাতির অংশ এবং জোট নিরপেক্ষ দেশের সদস্য, অতএব আমার অবস্থান হবে আরব জাতি এবং জোট নিরপেক্ষ দেশগুলোর সাথে। ফাল্লাচি, কর্নেল, জোট নিরপেক্ষ দেশের মধ্যে যুগোস্লাভিয়ার মতো দেশ এবং আপনার দেশের মতো দেশ রয়েছে। আরব দেশগুলোর কথা যদি বলতে হয় তাহলে বলতে পারি তারা অতি বিভাজিত। গাদ্দাফি, তা সত্ত্বেও আমরা এক জাতি। আনোয়ার সাদাত আমাদের সাথে নেই, কিন্তু মিশরীয় জনগণ আমাদের সাথে রয়েছে এবং মিশরীয় ভূখণ্ড আমাদের অংশ। বর্তমানে যেসব বিষয় ও মতপার্থক্য আমাদেরকে বিভক্ত করে রেখেছে, তা সত্ত্বেও একটি বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আরব জাতির স্বার্থ হবে এক ও অভিন্ন। ফাল্লাচি, তাহলে কি ওই 2500 সোভিয়েত ট্যাঙ্কের উদ্দেশ্য আনোয়ার সাদাতকে স্মরণ করিয়ে দেয়া যে মিশরীয় ভূখণ্ড আরব জাতির অংশ? গাদ্দাফি, সবাই জানে যে সাদাত লিবিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চান এবং সাদাত লিবীয় সীমান্তে অস্ত্র মোতায়েন অব্যাহত রেখেছেন। সবাই জানে আমেরিকানরা সাদাতকে রক্ষা করছে। যেসব আরব দেশ তার দুশ্মন, সাদাত তাদের প্রত্যেকের কালো তালিকার শীর্ষে। ফাল্লাচি, তালিকার দ্বিতীয় স্থানে কে? গাদ্দাফি, সুদান, সোমালিয়া এবং ওমান। যদিও তিউনিস সম্মেলনে তাদের অবস্থানে কিছু পরিবর্তন এসেছে। যে দেশগুলো মিশরকে বয়কট করছে, সৌদি আরব সেই সব দেশের সাথে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ভূমিকাও তাই। যদিও আরব আমিরাত এখনও আরব জাতির শত্রুদের প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেনি, তাদের সরকারকে এখনও পরিবর্তন করতে পারেনি। ফাল্লাচি, কর্নেল কিছুদিন আগে অস্বাভাবিক এক হুমকি দিয়েছিলেন যে লিবিয়া ওয়ারশ জোটের সদস্য হবে। ওই হুমকি কি এখনও বহাল আছে? গাদ্দাফি, হ্যাঁ, যদি পরিস্থিতি চরম সংকটে উপনীত হয়, আমেরিকা যদি আমাদেরকে অসহনীয় পরিস্থিতির দিকে ঠেলে দেয়, তাহলে আমি এমন পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করব। ফাল্লাচি, কর্নেল, আমি এখন আপনার একটি চিত্র তুলে ধরব এবং আমি তা করতে চাই এ ধরনের বিচার পরিচালনা করার মতো পৃথিবী আপনাকে কত সামান্য পছন্দ করে তা বোঝার জন্য। আর হ্যাঁ, আপনি কি জানেন আপনাকে কেউ ভালোবাসে না এবং আপনি অপছন্দনীয়? গাদ্দাফি, জনগণ যাদের ভালোবাসে না তারা আমাকে ভালোবাসে না। যারা স্বাধীনতার বিরোধী তারা আমাকে ভালোবাসে না। এটা সবসময় এবং সর্বত্র দেখা যাবে। ফাল্লাচি, দেখা যাক আপনার সম্পর্কে কি বলা হয়। আপনার বিরুদ্ধে অভিযোগগুলো কি? আমরা কোথা থেকে শুরু করব? সম্ভবত রক্তপিপাসু ইদি আমিনকে দিয়ে শুরু করতে পারি। লোকজন বলে এ ধরনের মানুষ কি করে কর্নেল গাদ্দাফির বন্ধু হতে পারে? গাদ্দাফি, আপনার প্রশ্ন, এ ধরনের মানুষ কি করে কর্নেল গাদ্দাফির বন্ধু হতে পারে? এই শব্দগুলোই প্রমাণ করে যে
আমার সম্পর্কে মানুষের ধারণা কত উঁচু এবং কিভাবে আমাকে শ্রদ্ধা করা হয়। হ্যাঁ, এ ধরনের শ্রদ্ধাবোধ আপনাদের বিস্ময়ে উদ্রেক করে এবং এ শ্রদ্ধা তখনই আসে যখন আপনারা তা পছন্দ করেন না বা অনুমোদন করেন না। কিন্তু আপনারা সবাই এত বিস্মিত কেন? কোন দিকটা বিস্ময়ের? ইদি আমিন সম্পর্কিত সব খবর মিথ্যা, মিথ্যা এবং কল্পিত ও বানোয়াট, ইহুদিবাদী প্রচারণার ফল। তাছাড়া আনোয়ার সাদাত সম্পর্কে আপনারা যা জানেন তাও মিথ্যা ও বানোয়াট। ইদি আমিন সম্পর্কে বলার পরিবর্তে আপনাদের উচিত তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারের সম্পর্কে বলা, যিনি উগান্ডা দখল করেছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দখল করার জন্য আপনাদের উচিত ফ্রান্সের নিন্দা করা। ফল্লাচি: কর্নেল, সম্ভবত আমি আমার কথা ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি। প্রশ্নটি আবার নতুন করে করছি। নিপীড়িত জনগণের জন্য ন্যায় বিচার, স্বাধীনতা ও বিপ্লব সফল করার আত্মপ্রচারকারী চ্যাম্পিয়ন হয়ে আপনি কি করে ওই শুয়োর ইদি আমিনকে আতিথেয়তা ও তার নিরাপত্তা দিতে পারেন? যে লোকটি উগান্ডার জনগণকে সার্বক্ষণিক সন্ত্রাসের মধ্যে রেখেছিল, তাকে আশ্রয় দেওয়ার পরিবর্তে আপনি কেন উগান্ডাকে ইদি আমিনের কবল থেকে মুক্ত করতে সাহায্যের হাত প্রসারিত করেননি? গাদ্দাফি: একটি দেশের সরকারকে উৎখাত করার জন্য আমার কি হস্তক্ষেপ করার কোনো অধিকার আছে বা থাকা উচিত? আমি কি আপনাকে বলিনি যে যারা এ ধরনের কাজ করে তাদের নিন্দা অবশ্যই করা উচিত? ফল্লাচি: অনেকবার কর্নেল, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, নিপীড়িত মানুষকে সাহায্য করার নামে এবং আপনার দৃষ্টিতে যারা নিপীড়িত তাদেরকে মুক্ত করার ছলে আপনি অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ করেছেন, এমনকি বাড়াবাড়ি করেছেন। দৃষ্টান্ত হিসেবে সাদের কথা বলা যায়। গাদ্দাফি: সাদের জনগণ ফরাসি সেনাবাহিনীর বিরুদ্ধে, ফরাসি বাহিনীর বিরুদ্ধে সাদের জনগণের লড়াই এ সহযোগিতা করার জন্য সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমাদের ছিল। তেমনি তানজানিয়ার প্রেসিডেন্ট নায়ারের বিরুদ্ধে উগান্ডায় হস্তক্ষেপ করার অধিকার আমাদের ছিল, কারণ নায়ার তার বাহিনীকে অভিযানে পাঠিয়েছিলেন। ফল্লাচি: আমাকে ক্ষমা করবেন কর্নেল, প্রথমে আপনি আমাকে বলুন যে ইদি আমিনের কবল থেকে উগান্ডার জনগণকে মুক্ত করার জন্য আপনি হস্তক্ষেপ করেননি, কারণ ওই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনার নেই। এরপর আপনি বলেছেন আপনি সাদের জনগণকে সাহায্য করতে চান, কারণ আপনার হস্তক্ষেপ করার অধিকার রয়েছে। প্রথমে আপনি এক কথা বলেন, এরপর সম্পূর্ণ বিপরীত কথা বলেন। বিষয়টিকে সামঞ্জস্যপূর্ণ করতে আমি কি আপনাকে স্মরণ করিয়ে দিতে পারি যে তানজানিয়ার সঙ্গে যুদ্ধের আগেই আপনি তানজানিয়ায় ছিলেন? আপনি সেখানে কেন ছিলেন? গাদ্দাফি: কারণ ইদি আমিন ইসরায়েলের বিরুদ্ধে ছিলেন এবং আছেন। কারণ ইদি আমিনই প্রথম আফ্রিকান প্রেসিডেন্ট যিনি তার দেশ থেকে ইসরায়েলিদের বহিষ্কার করেছেন। কারণ তিনি মুসলিম এবং নায়ারের একজন যাজক যিনি এমন এক জনগোষ্ঠীর ওপর শাসন পরিচালনা করেন যারা প্রাথমিকভাবে মুসলিম। আপনি কোনো কিছুই জানেন না। নায়ারের কেন ইদি আমিনকে ঘৃণা করেন, কেন তাকে গালিগালাজ করেন, আপনি সেই কারণও জানেন না। সেজন্য আমি আপনাকে বলছি কেন, কারণ তিনি ভীত যে উগান্ডার মুসলমানরা তানজানিয়ার মুসলমানদের মুক্ত করবে। তিনি আফ্রিকার প্রভু হতে চান, সেজন্য তিনি আফ্রিকান লিবারেশন মুভমেন্টের অস্ত্র প্রয়োগ করছেন। আমিনের অভ্যন্তরীণ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি যে বিষয়ে আগ্রহী তা হল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমিনের অবস্থান। ফাল্লাচি: একজন স্বৈরাচারী শাসক যিনি তার জনগণকে হত্যা করেন, কর্নেল গাদ্দাফি যদি এমন এক শাসকের সঙ্গে বন্ধুত্বকে শুধু এই কারণে গুরুত্ব দেন যে ওই শাসক ইহুদি বিরোধী, তাহলে গাদ্দাফির 40 বছরের জীবন বৃথা। হিটলার যখন ইহুদিদের হত্যা করেছেন ওই সময় আপনার বসবাস করা উচিত ছিল। হ্যাঁ, হিটলার আপনার ভালো বন্ধু হতে পারতেন। গাদ্দাফি: এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজ ইহুদিরা ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করেছে। ওইসব ইহুদি উগান্ডায় সকল সামরিক ও প্রশাসনিক অবস্থানে ছিল। তাদের উদ্দেশ্য ছিল আরব দেশগুলোর বিরুদ্ধে আফ্রিকান দেশগুলোর মৈত্রী গড়ে তোলা। ইদি আমিনের বিরুদ্ধে আপনার দ্বন্দ্ব আরব বিপ্লব এবং ফিলিস্তিন ও ইসলামের বিরুদ্ধে আপনার সাম্রাজ্যবাদী অনুভূতি এবং দ্বন্দ্বকেই তুলে ধরে। উগান্ডার মূল বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে স্বল্প সংখ্যক লিবীয়কে উগান্ডায় প্রেরণ করার কারণে আপনি বিরক্তি অনুভব করেন। তাহলে এখন সেখানে যে প্রায় 50,000 তানজানিয়া সৈন্য অবস্থান করছে সে সম্পর্কে আপনি কি বলবেন? ফাল্লাচি: বোকাসা সম্পর্কে আপনার বক্তব্য কি? সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সাবেক প্রেসিডেন্ট জ্যাবেডে বোকাসা। আপনি কি বোকাসাকেও পছন্দ করবেন যিনি শিশুদের আগুনে ঝলসে খেয়েছেন? গাদ্দাফি: বোকাসা?
ওহ, বোকাসা। তার সঙ্গে জড়িত ঘটনাও ইদি আমিনের মতো। বোকাসা ও ইদি আমিনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আমার কাছে পছন্দনীয় না হতে পারে, আমি তাদের অভ্যন্তরীণ নীতিগুলো পছন্দ না করতে পারি, কিন্তু তার চেয়েও বেশি অপছন্দ করি ফ্রান্স ও তানজানিয়ার হস্তক্ষেপ, এবং আমি সবচেয়ে অপছন্দ করি ইসরায়েলের প্রতি পশ্চিমাদের সমর্থন। ফাল্লাচি, ইসরায়েলের সাথে বেকাসার সম্পর্ক কি? যে লোকটি শিশুদের ঝলসে ভক্ষণ করেছে? গাদ্দাফি, সম্পর্ক আছে, কারণ আপনাদের দৃষ্টিভঙ্গি যা ফেদাইনদের মৃত্যুর দিকে ঠেলে দিতে এবং ফিলিস্তিনে ইসরায়েলিদের হত্যা করতে বাধ্য করে। আপনারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ করেন, আপনারা ফিলিস্তিনিদের বুঝতে অনাগ্রহী এবং তাদেরকে সহায়তা করতে অস্বীকৃতি জানান। আপনার মতো পশ্চিমারাই যুদ্ধকেই ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধানের দিকে ঠেলে দিয়েছেন। ফাল্লাচি, কর্নেল, আমার ধারণা হয়েছে যে আপনি যখন আমেরিকা ও ইসরায়েলের কথা বলেন তখন আপনি পাশ্চাত্যকে বোঝাতে চান। খোমেনিও তাই মনে করেন। অন্যভাবে বলা যায়, আমার বিশ্বাস আমেরিকা এবং ইহুদিদের প্রতি আপনার ঘৃণা বাস্তবে সমগ্র পাশ্চাত্যের প্রতি ঘৃণা। আপনি কি উপলব্ধি করতে পারছেন না যে এভাবে আমরা 1000 বছর পেছনে ফিরে যাব, সালাউদ্দিন এবং ক্রুসেডের যুগে ফিরে যাব? গাদ্দাফি, হ্যাঁ, এবং ভুলটা আপনাদের, আমেরিকানদের ও পাশ্চাত্যের ভুল। এমনকি 1000 বছর আগেও ভুলটা আপনাদেরই ছিল। শুধু আপনারাই সবসময় হত্যাযজ্ঞ চালিয়েছেন, গতকাল এবং আজ। ফাল্লাচি, কিন্তু আজকে আপনাদের হত্যা করছে, কোথায় করছে? গাদ্দাফি, লিবিয়া কি ইতালির ওপর হামলা চালিয়েছিল, না ইতালি লিবিয়ার ওপর হামলা করেছিল? ইতালি 1911 সালে লিবিয়া দখল করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত ইতালির সেনাবাহিনী সেখানে অবস্থান করে। ফাল্লাচি, বহু বছর ধরে আমার মনে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে, যে প্রশ্নটি আমি এখন আপনাকে করতে চাই। আমি যখন নিজকেই বলেছি আমি গাদ্দাফির সাক্ষাৎকার নিতে চাই, তখন ভেবেছি তার সাথে যদি আমার দেখা হয় আমি তাকে প্রশ্ন করব যে লিবিয়ার কবরস্থ ইতালির সৈনিকদের অস্থি তিনি কেন ইতালিতে ফেরত পাঠিয়েছেন? গাদ্দাফি, আর আপনারা ইতালি থেকে আরবদের বের করে দিয়েছেন কেন, যারা সেখানে ছিল 250 বছর ধরে, এবং আপনাদেরকে যারা সভ্যতার আলো দিয়েছে, আপনারা তাদেরকে স্পেন থেকে বের করে দিয়েছেন কেন, যারা একই উদ্দেশ্যে সেখানে 800 বছর যাবৎ ছিল? কারণটা সম্পূর্ণ এক ও অভিন্ন, তারা হামলাকারী ছিল। ফাল্লাচি, কিন্তু মৃতদের অস্থি, ওগুলোও কি হামলাকারী ছিল? গাদ্দাফি, অবশ্যই। তাছাড়া এটি আমাদের প্রথা, আমরা আমাদের মহান ও ঐতিহ্যবাহী রীতিপ্রথা দ্বারা পরিচালিত। আপনাকে বুঝতে হবে যে অনেক মুসলিম কবরস্থানের মতোই ইতালিয়ান কবরস্থানগুলো বিপ্লব পরবর্তী সময়ে আমার অনুমোদিত ভবন নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেজন্য কবরস্থানগুলো অপসারণ করতে হয়েছে। কিন্তু আমরা যে কোনো সহিংস কাজ করার ইচ্ছা থেকে তা করিনি। তা প্রমাণ করতেই ইতালিকে বলেছি তারা যদি তাদের সৈনিকদের অস্থি ফিরিয়ে নিতে চায় তাহলে তারা এসে সেগুলো নিয়ে যেতে পারে, তা না হলে বুলডোজার দিয়ে কবরগুলো খনন করে অস্থিগুলো ফেলে দেয়া হতো। ফাল্লাচি, আচ্ছা, তাহলে ওইসব সমাধি ফলকগুলোর কি হলো? এটা কি সত্য নয় যে একটি ক্যাফেটেরিয়া নির্মাণ কাজে আপনি সেগুলো ব্যবহার করেছেন? গাদ্দাফি, কি আহাম্মকিপূর্ণ কথা, মিথ্যা। এ ধরনের সংবাদই প্রমাণ করে যে আপনারা আমাদের প্রতি কী ধরনের ঘৃণা পোষণ করেন। আপনি যেহেতু প্রসঙ্গটি তুলেছেন সেজন্য আপনাকে বলছি, শিগগিরই ইতালিয়ানদের অন্যান্য দেহাবশেষও লিবিয়া থেকে পাঠিয়ে দেয়া হবে। শুধু সেই সব ইতালিয়ানের সমাধিই নয় যেগুলো বিপ্লব পরবর্তী নির্মাণ পরিকল্পনার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সমাধিগুলো অপসারণ করা হবে। তবরুক এবং বেনগাজিতে অনেক সমাধি ফলক আছে রাস্তায়, হাইওয়েতে, আবাসিক এলাকায় এবং পার্কে। আপনারা যদি সেগুলো ফিরিয়ে না নেন তাহলে সমাধিগুলো... ফাল্লাচি, আচ্ছা, আমাকে আমার ছোট্ট একটি পরীক্ষায় ফিরে যেতে দিন। আমার ছোট্ট একটি অভিযোগ আছে কর্নেল। বিশ্ব যে আপনাকে পছন্দ করে না তার আরেকটি কারণ আছে, তা হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদে আপনার অর্থনৈতিক সহায়তা প্রদানের শখ। আমি বলতে চাই, যখনই কেউ গুলি চালাতে ও হত্যা করতে প্রস্তুত তখনই আপনি তাদেরকে নিরাপত্তা ও সহযোগিতা করার প্রস্তাব নিয়ে প্রস্তুত। এটা যাই হোক না কেন,
বিশ্বের প্রতিটি অংশে, আয়ারল্যান্ডের IRA, ইতালির রেড ব্রিগেড। এটি কি সত্য এবং অসত্য? গাদ্দাফি: এই ধারণা তথ্যভিত্তিক নয়। এই ধারণা সৃষ্টি হয়েছে ইহুদিবাদী প্রোপাগান্ডা থেকে, এবং এই অভিযোগের মধ্য দিয়েই আমাদের প্রতি আপনাদের ঘৃণার প্রতিফলন ঘটে, কারণ আমরা ফিলিস্তিনিদের স্বার্থের সমর্থক। ইহুদিবাদীদের মতে সকল ফিলিস্তিনি সন্ত্রাসী। হঠাৎ করেই যে তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তা নয়, এটা তো জাতিসংঘ স্বীকৃত প্রতিরোধ সংগ্রাম। ফাল্লাচি: না না কর্নেল, আমার প্রশ্ন ফিলিস্তিনিদের প্রসঙ্গে নয়, কিন্তু আপনি যেহেতু বিষয়টির অবতারণা করেছেন, সেজন্য ফিলিস্তিনিদের সন্ত্রাস নিয়ে মুহূর্তখানেক কথা বলতে পারি, বিশেষ করে যে ধরনের সন্ত্রাস বিদেশে পরিচালনা করা হয়। দৃষ্টান্ত হিসেবে ফুমিচিনোতে সংঘটিত সন্ত্রাসী ঘটনা, যেটি 1973 সালের ডিসেম্বরের 17 তারিখে হয়েছিল, এ সম্পর্কে বলা যায়। গাদ্দাফি: কি? ফাল্লাচি: ফুমিচিনো রোমের আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে ফিলিস্তিনিরা সকল ইতালিয়ানদের হত্যা করে, এবং এরপর। গাদ্দাফি: ওই ঘটনা সম্পর্কে আমি জানি না, আমি স্মরণ করতে পারি না। ফাল্লাচি: আপনি জানেন না, স্মরণ করতে পারেন না? তবুও আপনার জানা বা স্মরণ থাকা উচিত, কারণ এই হত্যাকাণ্ডের পেছনে আপনার হাত ছিল এবং আপনি এজন্য অর্থ যোগান দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। ইউরোপের সকল সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। গাদ্দাফি হাসেন এবং কোনো উত্তর দেন না। ফাল্লাচি: আমি দেখতে পাচ্ছি এ সম্পর্কে আপনার কোনো উত্তর নেই। তাহলে এভাবে প্রশ্নটি করতে পারি, আপনি কি ইউরোপে ফিলিস্তিনিদের ওই সব তৎপরতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করেন অথবা করেন না? যেমন মিউনিখ অলিম্পিকে যা ঘটেছিল, সে সম্পর্কে আপনি কি মনে করেন? গাদ্দাফি: যারা এসব কাজের সাথে সম্পৃক্ত, এসব ঘটনা পুরোপুরি তাদের ব্যাপার এবং পুরোই তাদের দ্বারা পরিস্থিতি মূল্যায়ন করার ওপর নির্ভর করে। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংস কর্মকাণ্ড পারস্পরিক। ইসরায়েলিরা কি জুহের মোহসেনকে ফ্রান্সে এবং কামাল নাসেরকে বৈরুতে হত্যা করেনি? এরা উভয়ই ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কর্মকর্তা। সাধারণভাবে আমি বিমান হাইজ্যাক করার বিরোধী, কিন্তু আপনি যখন ফিলিস্তিনিদের সম্পর্কে বলেন, তখন তা ভিন্ন একটি ব্যাপার। ফাল্লাচি: যার অর্থ হচ্ছে যখন সন্ত্রাসবাদ মানে ফিলিস্তিনি, তখন আপনিই তা গ্রহণ করেন। গাদ্দাফি: না, আমি বলেছি এটি ভিন্ন একটি ব্যাপার, সেটি হচ্ছে ইসরায়েলি সন্ত্রাসবাদের প্রতিক্রিয়ার। আপনি কি স্মরণ করতে পারেন না, ইসরায়েলি লিবিয়ান এয়ারলাইন্সের যাত্রীপূর্ণ একটি বেসামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছিল? ফাল্লাচি: না, আমি স্মরণ করতে পারছি না। গাদ্দাফি: আপনি স্মরণ করতে পারছেন না? ফাল্লাচি: না, আমি স্মরণ করতে পারছি না। আপনি ফুমিচিনোর হত্যাকাণ্ড স্মরণ করতে পারেন না, আমি লিবিয়ান এয়ারলাইন্সে বিমানের কথা স্মরণ করতে পারি না। অতএব আমরা সমান সমান অবস্থানে। এখন আমরা অন্যদের ব্যাপারে ফিরে যেতে পারি, যাদেরকে আপনি রক্ষা করেন। কর্নেল, রেড ব্রিগেড সম্পর্কে আপনি কি ভাবেন? গাদ্দাফি: আমার মনে হয় পাশ্চাত্যে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানকার পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কারণে। এই আন্দোলন একটি সমাজ ব্যবস্থাকে উৎখাত করার জন্য সমাজের তাগিদের কারণে। এটা তারা নিজেদের রেড ব্রিগেড, হিপ্পি অথবা ঈশ্বরের পুত্র যে নামেই অভিহিত করুক না কেন, তারই ফলশ্রুতি। যদিও আমি মানুষ বা বিমান অপহরণের বিরুদ্ধে হলেও ঘটবে, তারা যাই করুক না কেন, আমি তাতে হস্তক্ষেপ করার পক্ষে নই। ফাল্লাচি: আচ্ছা, কিন্তু আমি যে অভিযোগের কথা বলেছি, রেড ব্রিগেডকে সহায়তা করার প্রশ্ন, আপনি সেটির কোনো উত্তর দেননি। গাদ্দাফি: আমি ইহুদিবাদী প্রোপাগান্ডার কথা বলেছি, যে প্রোপাগান্ডার সূচনা হয়েছে আমরা যখন একটি রিপাবলিক ছিলাম এবং বিশ্ব আমাদেরকে তখনও বুঝে উঠতে পারেনি। এখন আমরা একটি জামাহিরিয়া, জনগণের কংগ্রেস। এবং ফাল্লাচি: এই জামাহিরিয়া নিয়ে কি করার আছে? আমি আমার নিজ দেশে সন্ত্রাসবাদকে সহযোগিতা করা সম্পর্কে আপনাকে অভিযুক্ত করছি, আর আপনি আমাকে জামাহিরিয়া সম্পর্কে বলছেন। প্রশ্নটি আমি আপনাকে আবারও করছি। রেড ব্রিগেডকে সোভিয়েত অস্ত্র সরবরাহ করছে, যা অহরহ তাদের হাতে দেখা যাচ্ছে। আপনি ফিলিস্তিনিদের যে অস্ত্র সরবরাহ করছেন, সেগুলোই কি অন্য কোথাও চলে যাচ্ছে? গাদ্দাফি: আপনি যা বলছেন তা আমাকে ফিলিস্তিনিদের সহায়তা করা থেকে এক মুহূর্তের জন্য থামাতে পারবে না। ফাল্লাচি: কর্নেল, আপনি পারবেন।
ইদি আমিনকে সহায়তা করার পরিবর্তে আপনি তার কবল থেকে উগান্ডাকে মুক্ত করার জন্য সহায়তা করেননি কেন? গাদ্দাফি: কারণ ইদি ইসরায়েলের বিরুদ্ধে ছিলেন এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে আছেন। ফাল্লাচি: আপনি এখনও আমার প্রশ্নের উত্তর দেননি। আমি আপনাকে প্রশ্ন করেছি। গাদ্দাফি: আমি এ সম্পর্কে এক বিন্দু তোয়াক্কা করিনি। ফাল্লাচি: আপনি কি বলতে চান যে আপনি ফিলিস্তিনিদের যেসব অস্ত্র সরবরাহ করছেন সেগুলো ব্যবহার করে যে দেশ আপনার সাথে যুদ্ধে লিপ্ত নয় সে দেশের লোকজনকে হত্যা করা হলেও আপনি তার কোনো তোয়াক্কা করেন না? গাদ্দাফি: আমি আপনার কথাকে ফিলিস্তিনিদের সহায়তা করা থেকে আমাকে বিরত রাখার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছি। ফাল্লাচি: কর্নেল, দয়া করে আমার মুখে শব্দ তুলে দেওয়ার চেষ্টা করবেন না। আমার ভাবনাকে বোঝার চেষ্টা করুন। ধরা যাক আপনি নিরীহ এবং সরল বিশ্বাসে আপনি ফিলিস্তিনিদেরকে অস্ত্র সরবরাহ করছেন, যারা এই অস্ত্র রেড ব্রিগেডের হাতে তুলে দিচ্ছে। গাদ্দাফি: আমরা ফিলিস্তিনিদেরকে যে অস্ত্র সরবরাহ করি তা কিভাবে ব্যবহৃত হচ্ছে আমরা সেজন্য দায়ী নই। আমরা ফিলিস্তিনিদের অস্ত্র দেই কারণ আমরা তাদের দাবির সমর্থক ও তাদের স্বার্থের পক্ষে, এবং তাদেরকে সহায়তা করা আমাদের কর্তব্য বলে বিবেচনা করি। এরপর কি ঘটে তা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমাকে যদি পরোক্ষভাবে দোষারোপ করা হয় তা কোনো ধর্তব্য বিষয় নয়। সরাসরি অভিযোগ আনাকেই আমি প্রাধান্য দিই, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই। ফাল্লাচি: আমার কাছে হয়তো কিছু সূত্র রয়েছে। একটি হচ্ছে, কয়েকদিন আগে অ্যালডো মমকে অর্থাৎ ইতালির সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে মে মাসের 1978 সালে। আপনি তার জীবন রক্ষা করতে ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছিলেন। রেড ব্রিগেডের সঙ্গে আপনার যদি কোনো যোগসূত্র না থাকতো অথবা না থাকে, তাহলে আপনি কি করে বলতে পারেন যে আপনি মোরোর জীবন রক্ষার অবস্থানে রয়েছেন? গাদ্দাফি: আমি ইতালিয়ান কর্তৃপক্ষকে বলেছি যে তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে তাহলে আমরা সে সহায়তা করতে প্রস্তুত। রেড ব্রিগেডের সঙ্গে আমার যদি কোনো সংশ্লিষ্টতা থাকতো তাহলে আমি অবশ্যই মময়ের জীবন রক্ষা করতে পারতাম, কারণ তিনি আমাদের সমর্থক ছিলেন এবং আরবদের পক্ষে ছিলেন। আমি ভেবেছিলাম আপনি এখানে এসেছেন আমার গ্রিন বুক সম্পর্কে আলোচনা করতে, কিন্তু তার পরিবর্তে সাক্ষাতের শুরু থেকে আপনি আমাকে ইরান, দূতাবাস, যেসব কূটনীতিকদের আটক করা হয়েছে, ইদি আমিন এবং অন্যান্য বিষয়ে প্রশ্ন করেছেন। আমি সৌজন্যবশত আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আপনাকে খোলামেলা বলছি এই বিষয়গুলো আমাকে অত্যন্ত ক্লান্ত করেছে। ফাল্লাচি: কর্নেল, এই বিষয়গুলো কি আপনার গ্রিন বুকের চেয়ে কম গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? গাদ্দাফি: অবশ্যই। আপনি যদি আমার পুরো বৃত্তান্ত পেতে চান তাহলে আপনাকে আমার গ্রিন বুক সম্পর্কে প্রশ্ন করতে হবে। ফাল্লাচি: পরে পরে আপনি অবশ্যই তা দেখবেন, কিন্তু প্রথমে আমাকে বলুন, জ্বালানি তেল থেকে আপনি যে অর্থ লাভ করছেন সন্ত্রাসবাদের সহায়তা করা ছাড়া এই অর্থ দিয়ে আপনি কি করেন? গাদ্দাফি: আমি ইতিমধ্যেই আপনাকে তা বলেছি। ফাল্লাচি: হ্যাঁ, আপনি ইতিমধ্যে বলেছেন যে আপনার বিরুদ্ধে অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ নেই। আমাকে ক্ষমা করবেন, আমি নিজের কথাগুলো তাহলে সংশোধন করে নেই। আপনি যে ভূখণ্ড ক্রয় করেছেন এবং মাল্টা দ্বীপকে যেসব উপঢৌকন দিয়েছেন তার বাইরে অর্থ দিয়ে আপনি কি করেন? গাদ্দাফি: আমার কোনো ভূখণ্ড নেই। আমি কোনো ভূখণ্ড কিনিনি। আমাদের বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে নির্দিষ্ট কিছু দেশে আমরা বিনিয়োগ করেছি, বাণিজ্যিক বিনিয়োগ। মাল্টার প্রসঙ্গে বলতে চাই, এটি একটি বন্ধু দেশ, একটি স্বাধীন ও নিরপেক্ষ দেশ, এবং আমরা যে অর্থ দিয়েছি তা মাল্টার সরকারকে দেইনি, আমরা মাল্টার জনগণকে দিয়েছি, যাতে তারা তাদের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে সম্প্রসারিত করতে পারে। এছাড়া মাল্টাকে শুধু আমরা লিবীয়রাই সহায়তা করছি না, আরও অনেকে সহায়তা করছে। ফাল্লাচি: মাল্টা কেন? প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ কেন নয়? অথবা কম্বোডিয়া নয় কেন? ওহ, আমি তো ভুলেই গেছি, মাল্টা তো ভূমধ্যসাগরের একটি দ্বীপ এবং প্যান্টেলেরিয়াও তাই। কর্নেল, আপনি প্যান্টেলেরিয়ার ব্যাপারে এতটা আগ্রহী কেন? এটা কি এ কারণে যে আপনি সেখানে একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চান? গাদ্দাফি: আমরা তাদেরকেই অর্থ প্রদান করি যাদের অর্থের প্রয়োজন এবং আমাদের দৃষ্টিতে পাওয়ার যোগ্য। আমাদের যতদিন সামর্থ্য আছে আমরা অর্থ সাহায্য অব্যাহত রাখব। প্যান্টেলেরিয়ার ব্যাপারে আমি যা জানি তা হচ্ছে সেখানে আমাদের একটি ব্যাংক আছে
দ্য লিবিয়ান আরব ফরেন ব্যাংক, এবং আমরা সেই ব্যাংকের মাধ্যমে সেখানে বিনিয়োগ করছি। এর মধ্যে কোনো ভুল আছে বলে মনে করি না, এবং সেই বিনিয়োগ সম্পূর্ণ তাদের ব্যাপার যারা দ্বীপটির মালিক। আপনার প্রশ্ন সত্যিই অদ্ভুত। ফাল্লাচি: না কর্নেল, এসব তো বৈধ। আমরা আলোচনা শুরু করেছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ দিয়ে, আপনার মনে আছে? গাদ্দাফি: আমি আমার গ্রিন বুক এবং বিপ্লব নিয়ে কথা বলতে প্রাধান্য দিচ্ছি। ফাল্লাচি: ঠিক আছে, তাহলে আমরা বিপ্লব নিয়ে কথা বলতে পারি। বিপ্লব বলতে আপনি কি বোঝাতে চান? আমি সবসময় স্মরণ করি এমনকি গ্রিক একনায়ক জর্জ পাপাডোপোলাসও বিপ্লবের কথা বলতেন। চিলির সাবেক প্রেসিডেন্ট অগাস্টো পিনোশেও বিপ্লবের কথা বলতেন, এমনকি মুসোলিনিও। গাদ্দাফি: যখন জনগণ কোনো বিপ্লব ঘটায় তখনই সেটি একটি বিপ্লব, জনপ্রিয় বিপ্লব। কিন্তু যখন জনগণের নাম ভাঙিয়ে বিপ্লব করা হয় সেটিও বিপ্লব। জনগণ সেই বিপ্লব চেয়েছিল বলে দাবি করা হয়। আমি বলতে চাই এটি এ কারণে জনপ্রিয় বিপ্লব যে জনগণের ইচ্ছার প্রকাশ ঘটে এর মধ্য দিয়ে। ফাল্লাচি: আপনার ব্যাখ্যা খুব স্পষ্ট নয়, আমাকে একটা দৃষ্টান্ত দিন। গাদ্দাফি: লিবিয়া, ভিয়েতনাম। ফাল্লাচি: কিন্তু 1969 সালের 1 সেপ্টেম্বর লিবিয়ায় কী ঘটেছিল? এটি তো কোনো বিপ্লব ছিল না, এটি ছিল সামরিক অভ্যুত্থান। গাদ্দাফি: হ্যাঁ, কিন্তু এটি বিপ্লবে পরিণত হয়েছিল। আমি প্রথম আঘাত এনেছিলাম, এরপর শ্রমিকরা কারখানা দখল করে, বেতনভুক্ত কর্মচারীর চেয়ে বরং কারখানার অংশীদার হয়ে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্মূল করে এবং জনগণের কমিটি গঠন করে বিপ্লব সফল করেছিল। ছাত্ররাও একইভাবে কাজ করেছে। প্রকৃত অর্থে বর্তমানে লিবিয়ায় জনগণকেই শুধু গুরুত্ব দেয়া হয়। ফাল্লাচি: তাই নাকি? তাহলে যেখানেই আমি গেছি সর্বত্র শুধু আপনার ছবিই দেখেছি। কি করে এমন হয়? এমনকি ক্যাথলিক চার্চ, যেটিকে এখন একটি গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটির সামনেও সামরিক পোশাক পরিহিত আপনার বিশাল এক ছবি, এবং এই ছবি রাস্তায়, দোকানে, অফিসগুলোতে দেখা যায়। আমি যে হোটেলে উঠেছি সেখানে খাঁটি রৌপ্য পাত্র বিক্রয় করা হয়, যে প্লেটের মাঝখানে আপনার ছবি উৎকীর্ণ। গাদ্দাফি: এর সাথে আমার কি করার আছে? জনগণ এভাবে করতে চেয়েছে। জনগণকে থামাতে আমার কি করা উচিত? আমি কি এটা নিষিদ্ধ করতে পারি? ফাল্লাচি: হ্যাঁ, আপনি অবশ্যই তা করতে পারেন। আপনি অনেক কিছুই তো নিষিদ্ধ করেছেন। আপনি যা পারেন তা হলো নিষেধাজ্ঞা জারি করতে। শুধু পারেন না, আপনার নিজের এই ব্যক্তিগত ভাবমূর্তি গড়ে তোলার এই প্রচেষ্টা। গাদ্দাফি: কি করতে পারি আমি? ফাল্লাচি: আমার শৈশবে মুসোলিনের ক্ষেত্রেই আমি একই জিনিস দেখেছি। গাদ্দাফি: খোমেনিকেও আপনি একই কথা বলেছেন। ফাল্লাচির নেয়া আয়াতুল্লাহ খোমেনির সাক্ষাৎকার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল 7 অক্টোবর। ফাল্লাচি: কথাটা সত্য। আমাকে মুসোলিনের কথা মনে করিয়ে দেয় এমন কারো সাক্ষাৎকার গ্রহণ করলে আমি এই তুলনা করি। গাদ্দাফি: আপনি তাকে একথাও বলেছেন যে জনগণ মুসোলিনি ও হিটলারকে সমর্থন করেছিল। ফাল্লাচি: হ্যাঁ, এ কথাটাও সত্য। গাদ্দাফি: এটি একটি মৌলিক অভিযোগ এবং অবশ্যই এ প্রশ্নের মৌলিক একটি উত্তর প্রয়োজন। তা হলো আপনি তাদের ও আমার মধ্যে এবং খোমেনি ও তাদের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তা বুঝেন না। হিটলার ও মুসোলিনি জনগণকে শাসন করার জন্য তাদের সমর্থনকে কাজে লাগিয়েছেন। এর পরিবর্তে খোমেনি এবং আমি জনগণের বিপুল সমর্থনকে তাদেরই কল্যাণে কাজে লাগিয়েছি, যাতে তারা একাই নিজেদেরকে শাসন করার যোগ্য করে তুলতে পারে। আমি জনগণের প্রতি সবসময় আহ্বান জানাই নিজেদেরকে শাসন করা শিখতে। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার কথা শুনুন এবং নিজেরা শাসন কার্য পরিচালনা করুন। এ কারণে তারা আমাকে ভালোবাসে। তারা আমাকে ভালোবাসে কারণ আমি হিটলারের বিপরীত। হিটলার বলতেন, আমি আপনাদের জন্য সব কিছু করব। জনগণ আমাকে ভালোবাসে কারণ আমি তাদেরকে বলি, এই কাজ আপনারা নিজেরাই করুন। ফাল্লাচি: কর্নেল, তারা যদি আপনাকে এতটাই ভালোবাসে তাহলে আপনার এত নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয় কেন? এখানে আসার আগে সশস্ত্র সৈনিকরা আমাকে 3 বার থামিয়েছে। আমাকে এমনভাবে তল্লাশি করেছে যে আমি একটি ক্রিমিনাল। এমনকি রাস্তার দিকে তাক করা কামান সহ একটি ট্যাঙ্ক মোতায়েন করা আছে। গাদ্দাফি: আপনি ভুলে যাবেন না যে এটি একটি সেনা ছাউনি। ফাল্লাচি: জি, ঠিক বলেছেন, কিন্তু আপনি একটি সেনা ছাউনির মধ্যে বাস করেন কেন? গাদ্দাফি: অধিকাংশ সময় আমি এখানে থাকি না। যাই হোক, আপনি এই নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে ব্যাখ্যা করেন?
ফাল্লাচি, আপনাকে হত্যা করা হতে পারে আশঙ্কায় আপনি প্রচণ্ড ভীত। আমি আপনাকে দোষ দিচ্ছি তা নয়, আপনার প্রতিপক্ষ বহুবার আপনাকে হত্যা করার চেষ্টা চালিয়েছে। গাদ্দাফি, এটি হাস্যকর একটি প্রোপাগান্ডা যা আপনার সংবাদপত্র আমার বিরুদ্ধে প্রকাশ করেছে এবং সেটি পাঠ করে আমি খুব হেসেছি। কিন্তু কিছু উদ্যোগ যদি নেওয়া হয়েও থাকে, আপনি সেগুলোকে কিভাবে দেখেন? ফাল্লাচি, এসব ঘটনাই প্রমাণ করে যে আপনার দেশে আপনি খুব বেশি ভালোবাসার পাত্র নন। গাদ্দাফি, প্রথমে আপনি বলেছেন যে আমার প্রতি জনগণের সমর্থন আছে, এরপর বলেছেন আমি নিজেকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখি। আপনি তো নিজেই স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন। ফাল্লাচি, না না, দুটি বিষয়ে একটি অভিন্ন অর্থ রয়েছে। ভীতি, মানুষ তাদের ভীতির কারণে আপনার প্রশংসায় উচ্ছ্বসিত হয়, আর আপনি ভীতির কারণে নিজেকে রক্ষা করেন। গাদ্দাফি, এটি আমার কাছে অদ্ভুত এক উপসংহার বলে মনে হয়, একনায়ক সম্পর্কে আপনার বক্তব্যের মতো। ফাল্লাচি, কর্নেল, আপনি যেহেতু নিজেকে একজন একনায়ক বলে বিবেচনা করেন না, এমনকি প্রেসিডেন্ট বলেও মনে করেন না, মন্ত্রীও ভাবেন না, সেক্ষেত্রে আমাকে বলুন আপনি কি? গাদ্দাফি, আমি বিপ্লবের নেতা। এটা স্পষ্ট যে আপনি আমার গ্রিন বুক পাঠ করেননি। ফাল্লাচি, আপনার বক্তব্য ঠিক না, আমি এটা পড়েছি। আপনি জানেন বইটা পড়তে খুব বেশি সময় লাগে না, বড়জোর 15 মিনিট। খুব ছোট বই। আমার পাউডার রাখার পাত্রটিও আপনার ছোট গ্রিন বুকের চেয়ে বড়। হতে পারে আমার পাশ্চাত্যের লোকজন আমরা বাইবেল এবং দাস ক্যাপিটালের আকৃতিতে অভ্যস্ত, কিন্তু আপনি কি মনে করেন না যে আপনার বইটা আকারে খুবই ছোট? গাদ্দাফি, আপনি সাদাতের মতো বলছেন। তিনি বলেন বইটা হাতের তালুতেই রাখা যায়। ফাল্লাচি, হ্যাঁ, তা রাখা যায়। আমাকে বলুন, এটা কি আপনি নিজেই লিখেছেন? গাদ্দাফি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ফাল্লাচি, কতদিন সময় লেগেছে লিখতে? গাদ্দাফি, বহু বছর। সুনির্দিষ্ট একটি সমাধান পাওয়ার আগ পর্যন্ত আমাকে ধ্যান করতে হয়েছে মানবতার ইতিহাস সম্পর্কে জানতে, বিশেষ করে অতীত ও বর্তমানের দ্বন্দ্বগুলো সম্পর্কে সঠিক উপলব্ধিতে উপনীত হওয়া পর্যন্ত। ফাল্লাচি, আপনি কি করে এই উপসংহারে উপনীত হলেন যে গণতন্ত্র একটি একনায়কতান্ত্রিক ব্যবস্থা, পার্লামেন্ট একটি প্রতারণা এবং নির্বাচন একটি প্রহসন? ছোট্ট বইটাতে আরও অনেক কিছু আছে যা আমি বুঝি না। গাদ্দাফি, কারণ আপনি বইটা ভালোভাবে পড়েননি এবং আপনি জামাহিরিয়া ভালোভাবে বুঝতে চেষ্টা করেননি। একটি দেশ কোনো সরকার, কোনো পার্লামেন্ট, কোনো প্রতিনিধিত্ব, কোনো ধর্মঘট ছাড়া কীভাবে কাজ করে তা বোঝার জন্য আপনাকে লিবিয়ায় বাস করতে হবে, এবং এর মূলের সব কিছুই হচ্ছে জামাহিরিয়া। ফাল্লাচি, কিন্তু এই শব্দের অর্থ কি? গাদ্দাফি, জনগণের নেতৃত্ব, জনগণের কংগ্রেস। আপনি সত্যিই অজ্ঞ, অত্যন্ত অজ্ঞ। ফাল্লাচি, কর্নেল, আমি এখানে এসেছি শিক্ষিত হতে। সত্যিই আমি শিখতে চাই। গাদ্দাফি, সরকারের কোনো অস্তিত্ব নেই, জনগণের কংগ্রেসই সব কিছু। জনগণের কংগ্রেসের সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করার জন্য জনগণের সাধারণ কংগ্রেস বছরে একবার মিলিত হয়, শুধু সিদ্ধান্তগুলো আলোচনার জন্য, আর কিছু নয়। সাধারণ কংগ্রেস কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এটি শুধু জনগণের কংগ্রেসকে এবং জনগণের কমিটির কাছে সুপারিশ করতে পারে। আপনি কি এখন বুঝতে পারছেন? ফাল্লাচি, না। প্রতিনিধি নির্বাচন করে কারা? গাদ্দাফি, কেউ না। জামাহিরিয়ায় কেউ নির্বাচন করে না। কোনো নির্বাচন নেই, কোনো প্রতিনিধিত্ব নেই। দেখুন আপনারা পাশ্চাত্যের লোকজন কেমন সনাতনপন্থী। আপনারা শুধু গণতন্ত্র, প্রজাতন্ত্র, পুরনো সব ধ্যান ধারণা বোঝেন। আপনারা নতুন যুগ বলতে কিছুই বোঝেন না। জনগণের যুগ। প্রথমে রাজতন্ত্র ছিল, তাই না? জনগণের সংগ্রামের ফলে প্রজাতন্ত্র এসেছে সরকার এবং সরকারের প্রেসিডেন্ট নিয়ে। আমি কি সঠিক বলেছি? এখন মানবতা আরেক ধাপে উপনীত হয়েছে এবং জামাহিরিয়া সৃষ্টি করেছে, এবং এটাই চূড়ান্ত সমাধান। ফাল্লাচি, তাহলে বিরোধী দল কোথায়? গাদ্দাফি, কোন বিরোধী দল? এর সাথে বিরোধী দলের কি করার আছে? জনগণের কংগ্রেসে যখন সকলে অংশগ্রহণ করে তখন বিরোধী দলের আবশ্যকতা কোথায়? বিরোধী দলের কি করণীয় আছে? বিরোধী দল হচ্ছে সরকারের বিরুদ্ধে। যেখানে সরকার অস্তিত্বহীন এবং জনগণ নিজেদেরকে শাসন করে, সেখানে কারো বিরোধিতা করার প্রশ্নই আসে না। কিসের অস্তিত্ব নেই? ফাল্লাচি, সব কিছু সত্ত্বেও আমি এর বিরোধিতা করি। গাদ্দাফি, কার বিরুদ্ধে? ফাল্লাচি, আপনার বিরুদ্ধে, কারণ এ ব্যবস্থায় আমি আশ্বস্ত নেই।
অতএব আমি এর বিরোধিতা করি, এবং আমি যেহেতু বিরোধিতা করছি, আপনি আমার ক্ষেত্রে কি করবেন? আমাকে গ্রেফতার করবেন? গুলি করবেন? গাদ্দাফি: দেখুন, মানব ইতিহাসের সব পর্যায়ে চূড়ান্ত কর্তৃত্বে উপনীত হওয়ার জন্য সংগ্রাম ছিল, ছিল কি ছিল না? এবং জামাহিরিয়ায় জনগণের কর্তৃত্ব অর্জিত হয়েছে, জনগণের স্বপ্ন সফল হয়েছে, সংগ্রাম শেষ হয়েছে। ফাল্লাচি: হতে পারে আপনার জন্য এটি শেষ হয়েছে, কিন্তু আমার জন্য নয়। আমি জানতে চাই, আমি যদি জামাহিরিয়া গ্রহণ করতে অস্বীকৃতি জানাই, তাহলে আমার ক্ষেত্রে কী ঘটবে? গাদ্দাফি: কিন্তু আপনি এটি গ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন না। জামাহিরিয়াই বিশ্বের ভাগ্য, জনগণের কর্তৃত্বই চূড়ান্ত পর্যায়। বিপ্লবের দিন অনিবার্যভাবেই উপস্থিত হয়েছে, এজন্য গ্রিন বুককে ধন্যবাদ। সমগ্র বিশ্বেও গন্তব্য জামাহিরিয়া, এবং জনগণই ক্ষমতা দখল করবে, এবং এর নির্দেশনা হবে গ্রিন বুক। প্রত্যেকে উৎপাদনে অংশগ্রহণ করবে, এবং প্রত্যেকের জন্য নির্দেশনা হবে গ্রিন বুক। ফাল্লাচি: কর্নেল, আমাকে বলুন, এসবের মধ্যে কি স্বাধীনতার কোনো স্থান আছে? গাদ্দাফি: স্বাধীনতা? কোন স্বাধীনতা? এটাই তো স্বাধীনতা, একমাত্র সত্য প্রকৃত স্বাধীনতা। আপনি এ ধরনের প্রশ্ন করছেন কেন? ফাল্লাচি: কারণ আমি পড়েছি, গত বছর আপনি 40 জন অফিসারকে গুলি করেছেন, যারা আপনার জামাহিরিয়া পছন্দ করেননি। আমি আরও পড়েছি 1977 সালে আপনি একই কারণে 55 জনকে গুলি করেছেন। এছাড়া আমি এটাও পাঠ করেছি যে কয়েক মাস আগে আপনি বেনগাজিতে প্রকাশ্য চত্বরে ছাত্রদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন, কারণ তারা গ্রিন বুকের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। গাদ্দাফি: এই বিষয়গুলোই পাশ্চাত্যের প্রতি আমার আস্থা বিনষ্ট করেছে। আপনারা এসব মিথ্যা বিষয়গুলো লেখেন কেন? এসবের পেছনে কি আছে? ফাল্লাচি: কে জানে, সম্ভবত ঈর্ষাপরায়ণ লোকজনের কারসাজি। কর্নেল, আমাকে বলুন, আপনি কি সত্যিই মনে করেন যে আপনার এই দর্শন, এই ছোট্ট গ্রিন বুক বিশ্বকে পরিবর্তন করবে? গাদ্দাফি: নিঃসন্দেহে, সন্দেহাতীতভাবে। গ্রিন বুক মানবতার সংগ্রামের ফসল। গ্রিন বুক মানুষের মুক্তির নির্দেশনা। গ্রিন বুক হচ্ছে গসপেল, নতুন গসপেল, নতুন যুগের গসপেল, জনগণের যুগের গসপেল। ফাল্লাচি: আপনি বিনয়ী নন, তাই নয় কি? গাদ্দাফি: না, আমি বিনয়ী নই, কারণ আমি সমগ্র বিশ্বের আক্রমণ প্রতিহত করতে পারি, কারণ গ্রিন বুক মানবতা এবং সমাজের সমস্যাগুলোর সমাধান করেছে। ফাল্লাচি: ভালো কথা, তাহলে আপনি এক ধরনের প্রাণকর্তা, নব্য ত্রাণকর্তা। গাদ্দাফি: আমি নিজেকে ওই ধরনের অভিধায় দেখি না, কিন্তু গ্রিন বুক হচ্ছে নতুন গসপেল। আমি আবারও সে কথারই পুনরাবৃত্তি করছি। আপনাদের গসপেলে লেখা আছে, শুরুতে সেখানে ছিল শব্দ। গ্রিন বুক হচ্ছে শব্দ। এর একটি শব্দই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, অথবা পৃথিবীকে রক্ষা করতে পারে। প্রেসিডেন্ট কার্টার আমাদের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ শুরু করতে পারেন। আমেরিকাকে রক্ষা করার জন্য তৃতীয় বিশ্বের শুধু প্রয়োজন আমার গ্রিন বুক। আমার কথা, একটি শব্দই বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। জিনিসের মূল্যে এবং ওজনে পরিবর্তন আসতে পারে, এবং সেগুলোর ওজন ও আকৃতির পরিবর্তন সর্বত্র এবং চিরদিনের জন্য। ফাল্লাচি: কর্নেল, আমি কি আপনাকে আমার শেষ প্রশ্ন করতে পারি? গাদ্দাফি: অবশ্যই, কিন্তু সংক্ষেপে। ইরানের প্রতিনিধি দল আমার জন্য অপেক্ষা করছে। ওই সব পণবন্দীদের মুক্ত করার বিষয় নিয়ে আমাকে কাজ করতে হবে। ফাল্লাচি: আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? গাদ্দাফি: অবশ্যই। আমাকে কেন এ ধরনের প্রশ্ন করছেন? ফাল্লাচি: কারণ আমার মনে হয়েছে আপনিই ঈশ্বর। গাদ্দাফি ফাল্লাচিকে বললেন, আপনি আমাদের সর্বনাশ করেছেন। 1986 সালে যুক্তরাষ্ট্র ত্রিপোলিতে বোমা বর্ষণ করার পরপরই উদ্ভূত পরিস্থিতিতে ওরিয়ানা ফাল্লাচি মুয়াম্মার গাদ্দাফির আরেকটি সাক্ষাৎকার গ্রহণ করেন। পাঠকদের কাছে সেটিও তুলে ধরা হলো। ফাল্লাচি: কর্নেল, আমার ধারণা হয়েছে যে আমেরিকা ও ইহুদিদের প্রতি আপনার ঘৃণা মূলত পাশ্চাত্যের প্রতিই ঘৃণা, ঠিক খোমেনির মতো। আপনি কি উপলব্ধি করতে পারছেন, এর ফলে ঘড়ির কাঁটা 1000 বছর পেছনে নিয়ে যাওয়া হবে, আবার সালাউদ্দিন ও ক্রুসেডারদের যুগের সূচনা হবে? গাদ্দাফি: হ্যাঁ, আর তা হবে আপনাদের ভুলের কারণে, আমেরিকান ও পশ্চিমাদের ভুলের কারণে। অবশেষে আপনাদেরই ভুল, পশ্চিমাদের ভুল। সবসময় আপনারাই আমাদেরকে ধ্বংস করেছেন, গতকাল এবং আজও। ফাল্লাচি: কিন্তু আজ কে আপনাকে ধ্বংস করছে, কোথায়?
গাদ্দাফি: লিবিয়া কি ইতালিতে অভিযান চালিয়েছিল অথবা ইতালি লিবিয়ার ওপর আক্রমণ করেছিল? কোনটা সঠিক? আপনারা এখন আমাদের ওপর আক্রমণ চালাচ্ছেন এবং অতীতেও তাই করেছেন। অন্যভাবে বলা যায়, অন্য উপায়ে আক্রমণ করে যাচ্ছেন, ইসরায়েলকে সমর্থন করে, আরব ঐক্য এবং আমাদের বিপ্লবের বিরোধিতা করে, ইসলামের প্রতি ভ্রুকুটি করে এবং আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দিয়ে। আপনাদের প্রতি আমরা অনেক বেশি ধৈর্য প্রদর্শন করেছি, অনেক দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের উস্কানি ও প্ররোচনামূলক তৎপরতা দেখেছি। আমরা যদি বিজ্ঞতার পরিচয় দিতে না পারতাম তাহলে আমরা হাজারবার আপনাদের সাথে যুদ্ধে লিপ্ত হতাম, কিন্তু আমরা তা করিনি, কারণ আমরা ভেবেছি যে বল প্রয়োগ হলো টিকে থাকার শেষ ভরসা। এবং আরেকটি কারণ হলো আমরা সবসময় সভ্যতার পক্ষে ছিলাম। মধ্যযুগে আমরাই আপনাদেরকে সভ্য করে তুলেছি। আপনারা ছিলেন দরিদ্র, বর্বর, আদিম, অসভ্য সৃষ্টি। ফাল্লাচি: এবং আমরা আপনার সভ্যতার আলো পাওয়ার জন্য চিৎকার করেছিলাম। গাদ্দাফি: হ্যাঁ, আমাদের সভ্যতার আলো। আজ আপনারা বিজ্ঞানের সুযোগ উপভোগ করছেন। আমরা আপনাদেরকে সেই বিজ্ঞানের শিক্ষা দিয়েছি। যে ওষুধ দিয়ে চিকিৎসা করছেন, আমরা আপনাদের সেই ওষুধ দিয়েছি। জ্যোতির্বিজ্ঞানের বেলায়ও তাই। একইভাবে গণিত, শিল্পকলা। ফাল্লাচি: সত্যি কি তাই? গাদ্দাফি: হ্যাঁ, এমনকি আপনার ধর্মের উৎপত্তিও প্রাচ্যে। যীশুখ্রিস্ট একজন রোমান ছিলেন না। ফাল্লাচি: তিনি ইহুদি ছিলেন। এটি একটি দুর্ঘটনা। কর্নেল, রেড ব্রিগেড সম্পর্কে আপনি কি ভাবেন? গাদ্দাফি: আমি ভাবি যে পাশ্চাত্যের বর্তমান পরিস্থিতি এসেছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে। এই সমাজকে ভেঙে ফেলার জন্য আন্দোলন চলছে। এই আন্দোলনকে তারা রেড ব্রিগেড, হিপ্পি, বিটলস বা চিলড্রেন অফ গড যে নামেই বলুক না কেন, তা সত্ত্বেও আমি অপহরণ ও হাইজ্যাকিংয়ের বিরুদ্ধে। তারা যা করে বেড়াচ্ছে আমি তাতে নাক গলাতে চাই না। ফাল্লাচি: আচ্ছা, কিন্তু রেড ব্রিগেডকে অর্থ যোগান দেওয়ার অভিযোগ সম্পর্কিত প্রশ্নের উত্তরটি আপনি দিচ্ছেন না কেন? গাদ্দাফি: এটি ইহুদিবাদী প্রোপাগান্ডা। বিশ্ব যখন আমাদেরকে উপলব্ধি করতে ব্যর্থ ছিল, আমরা যখন প্রজাতন্ত্র ছিলাম, এ ধরনের প্রোপাগান্ডা তখন থেকে। বর্তমানে আমরা একটি জামাহিরিয়া, জনগণের একটি কংগ্রেস। ফাল্লাচি: কিন্তু এর সাথে জামাহিরিয়ার কি করার আছে? আমার প্রশ্নটি নতুন করে করছি। কর্নেল, রেড ব্রিগেড এবং তাদের সহযোগীদের কাছে নিত্য নতুন যে সোভিয়েত অস্ত্রশস্ত্র পাওয়া যায়, সেগুলো আসে কোথা থেকে? আপনি ফিলিস্তিনিদের যে অস্ত্র সরবরাহ করেন, এগুলো কি সেই অস্ত্র বা ফিলিস্তিনিদের দেয়া অস্ত্র অন্য কোথাও চলে যাচ্ছে? গাদ্দাফি: একটু ভেবে। কি কি আপনি যা বলছেন তাতে আমি ফিলিস্তিনিদেরকে সহায়তা করা থেকে এক মুহূর্তের জন্যও দ্বিধা করব না। ফাল্লাচি: কর্নেল, দয়া করে প্রসঙ্গ পাল্টাবেন না। আমার যুক্তিগুলো খেয়াল করুন। ধরুন আপনি সরল বিশ্বাসে ফিলিস্তিনিদের অস্ত্র দিচ্ছেন এবং তারা সেগুলো রেড ব্রিগেডকে সরবরাহ করছে। গাদ্দাফি: ফিলিস্তিনিদের আমরা যে অস্ত্র সরবরাহ করি তা দিয়ে কী করা হয় সেজন্য আমরা দায়ী নই। আমরা ফিলিস্তিনিদের অস্ত্র দিই কারণ আমরা তাদের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা বিশ্বাস করি যে তাদেরকে সহায়তা করা আমাদের কর্তব্য। এরপর কি ঘটে সেজন্য আমরা দায়ী নই। বিকল্প হিসেবেও যদি আমাকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে আমি সরাসরি দোষী হওয়াকেই প্রাধান্য দেব, কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ নেই। ফাল্লাচি: সম্ভবত এর পক্ষে প্রমাণ আছে। আমার কাছেই কিছু প্রমাণ রয়েছে। কয়েকদিন আগে ইতালির খ্রিস্টান ডেমোক্রেট নেতা অলদো মোরোকে হত্যা করা হয়েছে। আপনি তার জীবন রক্ষায় হস্তক্ষেপ করার প্রস্তাব দিয়েছিলেন। রেড ব্রিগেডের সঙ্গে যদি আপনার কোনো যোগসূত্র নাই থাকবে, তাহলে আপনি তার জীবন রক্ষা করতে সক্ষম বলে দাবি করেন কিভাবে? গাদ্দাফি: আমি বলেছি, ইতালির কর্তৃপক্ষে যদি কোনো সহায়তার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেই সহায়তা করতে প্রস্তুত। আমাদের যদি রেড ব্রিগেডের সঙ্গে কোনো যোগসূত্র থাকতো তাহলে আমরা অবশ্যই তার জীবন রক্ষা করতাম, কারণ মরো ছিলেন আমাদের বন্ধু। তিনি আরবদের স্বার্থ রক্ষার পক্ষে একজন সমর্থক ছিলেন। ফাল্লাচি: ঠিক আছে, আমরা সামনে এগোতে পারি। কর্নেল, সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে আপনি এতটা নমনীয় কেন? তাছাড়া আপনি তাদেরকে একটি সামাজিক পরিস্থিতি হিসেবে দেখেন যে সমাজকে উপরে ফেলতে চান। তা সত্ত্বেও সেই সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিদের সাথে আপনি চমৎকার সম্পর্ক বজায় রাখেন। আমেরিকানদের সাথে ব্যবসা করা ছাড়া আপনার সাথে গিয়ান্নি এগনেলির সাথে আপনার সম্পর্কচ্ছেদের পেছনে কী কারণ ছিল? গাদ্দাফি:
গিয়ান্নিকে? ফাল্লাচি, গিয়ান্নি অ্যাগনেলি, ফিয়াটের চেয়ারম্যান। গাদ্দাফি, ফিয়াট? আমার কোম্পানি? ফাল্লাচি, জি আপনার কোম্পানি, ফিয়াট অ্যাগনেলি। গাদ্দাফি, আমি তাকে চিনি না। ফাল্লাচি, আপনি অ্যাগনেলিকে চেনেন না? আপনার ব্যবসায়িক অংশীদার? গাদ্দাফি, না, তাকে জানা আমার কাজ না। সেটি আমার অফিসারদের দায়িত্ব, আমার ব্যাংকের কর্মচারীদের কাজ, লিবিয়ান ফরেন ব্যাংক। ফাল্লাচি, আপনি কি আমাকে বলতে চান যে আপনি অ্যাগনেলিকে চেনেন না, যিনি আপনার ব্যবসায়িক অংশীদার? গাদ্দাফি, না, আমি তাকে চিনি না। ফাল্লাচি, আপনি কি কখনো তার ফটো দেখেননি? কখনো তার নাম শোনেননি? গাদ্দাফি, কখনো না। এ ব্যাপারে আমি আগ্রহী নই, এটি আমার দেখার বিষয়ও না। আমার ব্যবসায়িক অংশীদার এবং ব্যাংকিং জগতের লোকজনকে চেনার চাইতেও ভালো কাজ করার আছে আমার। ফাল্লাচি, কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে অর্থায়ন করা ছাড়া জ্বালানি তেল থেকে অর্জিত অর্থ দিয়ে আপনি কি করেন? গাদ্দাফি, আমি ইতিমধ্যে আপনাকে তা বলেছি। ফাল্লাচি, জি, আপনি আমাকে বলেছেন যে আপনার বিরুদ্ধে অভিযোগের পেছনে কোনো প্রমাণ নেই। আমাকে ক্ষমা করবেন, আমি আমার প্রশ্নটি সংশোধন করে আবারও বলছি। আপনি যে ফিয়াটে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন, ভূমি ক্রয়ে ব্যয় করেছেন এবং মালটাকে উপঢৌকন দিয়েছেন, এর বাইরে আপনি অর্থ দিয়ে কি করেন? গাদ্দাফি, আমরা জমি ক্রয় করি না। আমাদের অফশোর ব্যাংকের মাধ্যমে আমরা নির্দিষ্ট কিছু দেশে বিনিয়োগ করি। মাল্টা আমাদের বন্ধু প্রতিম দেশ, কারণ এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ দেশ। আমরা মাল্টার সরকারকে কোনো অর্থ দিইনি, আমরা দিয়েছি মাল্টার জনগণকে, যাতে তারা তাদের স্বাধীনতা ও নিরপেক্ষতার আওতাকে আরও প্রসারিত করতে পারে। তাছাড়া শুধু যে লিবিয়াই মাল্টাকে সাহায্য করছে তা নয়, আরও অনেক দেশ মাল্টাকে সাহায্য করছে। ফাল্লাচি, ঠিক আছে, আমরা এখন বিপ্লব নিয়ে আলোচনা করতে পারি। বিপ্লব বলতে আপনি কি বোঝাতে চান? আমি কথা বলতে কখনো ক্লান্তি বোধ করি না যে পাপাডোপোলিসও বিপ্লবের কথা বলতেন, একইভাবে বলতেন পিনোশে ও মুসোলিনি। গাদ্দাফি, বিপ্লব সেটাই যা জনগণ কর্তৃক সংঘটিত হয়, জনগণের বিপ্লব। এমনকি কখনো যদি অন্যদের দ্বারা বিপ্লব সম্পাদিত হয়, যে বিপ্লবে জনগণ কী চাইছে তা ফুটে ওঠে, সেটিও বিপ্লব হতে পারে। জনগণের বিপ্লবে সাধারণ জনগণের সমর্থন থাকে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। ফাল্লাচি, কিন্তু 1969 সালে লিবিয়ায় কী ঘটেছিল? এটি একটি সামরিক অভ্যুত্থান ছিল, তাই নয় কি? গাদ্দাফি, হ্যাঁ তা ছিল, কিন্তু এটিকে বিপ্লবে রূপান্তরিত করা হয়েছিল। আমি অভ্যুত্থান ঘটাই এবং শ্রমিকরা বিপ্লব ঘটায়। তারা কলকারখানা দখল করে, শ্রমিক কর্মচারীর পরিবর্তে তারা কারখানার অংশীদারে পরিণত হয়। রাজতান্ত্রিক প্রশাসন নির্মূল করে তারা জনগণের কমিটি গঠন করে। সংক্ষেপে বলা চলে, তারা নিজেদেরকে মুক্ত করে। ছাত্রদের বেলায়ও একই ঘটনা ঘটেছে। আজ লিবিয়ায় শুধু জনগণকেই গুরুত্ব দেয়া হচ্ছে।